জয়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমি মুর্শিদা ইসলাম মনি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের আমাদের অতিথি পর্বে আছে বিশিষ্ট গাইনোকোলজিস্ট, ঢাকা ল্যাবেড হসপিটালে যিনি বসেন, ডক্টর সিরাজুম মনিরা। আপনার পেশাগত দিক থেকে যদি বলি তো সেই হিসেবে আপনি আপনার পরিচয়টা যদি আরেকটু সুন্দর করে দিতেন। আসসালামু আলাইকুম। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ডাক্তার সিরাজুম মনিরা। আমি ২৭তম BCS বাংলাদেশের একজন সরকারি গাইনি কনসালটেন্ট। আচ্ছা। এছাড়া আমি ল্যাবেড স্পেশালিস্ট হসপিটালে চেম্বার করি। আমি অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিতে FCPS করা এবং আমি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটিতে FCPS করেছি। এছাড়াও আমি MCPS ডিগ্রি করেছি। আমার মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আচ্ছা। আর আমি হচ্ছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ছাত্রী। ও আচ্ছা, আপনার তাহলে মানে আপনার ব্যাকগ্রাউন্ড ক্যাডেট কলেজ। ও আচ্ছা। আর বর্তমানে আমি DNCC মহাখালী হসপিটালে গাইনি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা। তো আমি আসলে আপনি জানতে চাচ্ছি, আগে ব্যক্তিগত দিক থেকে যদি কিছু কথা জিজ্ঞেস করি, আপনার এই ডক্টর হয়ে ওঠার পিছনের গল্পটা যদি আমাদেরকে বলতেন, কারণ সবারই একটা পেশাগত দিকে একটা বিষয় থাকে, আসার পিছনে কিছু গল্প, এই অর্থে বললাম সবারই একটা অ্যাম্বিশন থাকে ভবিষ্যতে। কেউ বলে না ছোটবেলা থেকে যে আমি এই হতে চাই, তো কিভাবে আপনি এই পর্যায়ে আসলেন এটা একটু যদি বলতেন। আমি তো ক্যাডেট কলেজে পড়ছিলাম, তো আমার ডাক্তার হওয়ার সেরকম ভাবে স্বপ্ন ছিল না। তো আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন, উনি পেট্রো বাংলার ডাইরেক্টর হিসেবে রিটায়ারমেন্ট করেছেন, বর্তমানে উনি মারা গিয়েছেন। তো ওনার স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হই। আচ্ছা। আর এখানে আমি গাইনিতে আসা বা ইনফার্টিলিটিতে ক্যারিয়ার করার পিছনে আমার কাছে গাইনি পেশাটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে। আর এখানে একটা অভূতপূর্ব আনন্দ পাওয়া যায় যখন আমরা নতুন শিশুকে ডেলিভারি করি অথবা সিজারের মাধ্যমে যখন আমরা দেখি যে একটা বাচ্চা জন্মলাভ করে, সেখানে অনেক বেশি একটা আনন্দ পাওয়া যায়, স্বর্গীয় আনন্দ। আর ইনফার্টিলিটি একটা অভিশাপের মতো, মানে মেয়েরা যে এটার জন্য কতখানি সাফার করে, তারা যে মানসিকভাবে কতটা ভেঙে পড়ে, এটা দেখার পর আমি গাইনিতে আসার পর আমি ঠিক করলাম যে আমি ইনফার্টিলিটিতে ক্যারিয়ার করব এবং IVF স্পেশালিস্ট হব। বর্তমানে আমি এটাও শুরু করেছি। ও আচ্ছা আচ্ছা। তো এখন আমি যদি আপনাকে এটা জিজ্ঞেস করি যে আপনি এই পেশাগত মানে এই পেশায় মানে কত বছর হয়েছে আপনি আছেন? আমি 2005 সালে MBBS পাশ করলাম। তারপর আমি 2009 সালেই MCPS গাইনিতে ডিগ্রি করে ফেলেছি। আর 2014 সালে প্রথম FCPS করার পর 2022 সালে আবার FCPS করেছি। এবং আমি মোটামুটি ঢাকা মেডিকেলে গাইনিতে সহকারী রেজিস্ট্রার হিসেবে কাজ করেছি 2010-এর দিকে, এবং কিন্তু আমি 2006 সাল থেকেই অনারারি চিকিৎসক হিসেবে গাইনি ফিল্ডে আছি। এবং আমি মোটামুটি 10-12 বছর 15 বছরের মতো হয়ে যাচ্ছে। বেশ দীর্ঘ সময়। তো আমি আপনার যদি এটা জানতে চাই যে আপনার বেড়ে ওঠা বা কোথায় আপনার কিছু কথা আছে অবশ্যই আপনার মানে প্রশ্ন হবে, তো আগে একটু ব্যক্তিগত কথা, একটু আপনার সাথে পরিচিত হওয়ার জন্য আর কি। কোথায় বেড়ে উঠেছেন আপনি বা আপনার? আমি ঢাকাতেই মোটামুটি বড় হয়েছি, কিন্তু আমার বাবা যেহেতু বাবা মা দুইজনই পেট্রো বাংলায় চাকরিরত ছিল, তো বাকরাবাদে কিছুদিন আমি কুমিল্লার আওয়ার লেডি ফাতেমা স্কুলেও পড়েছি কিছুদিন। আচ্ছা আচ্ছা। আর ঢাকায় আসার পর কয়েকটা স্কুল চেঞ্জ করে মতিঝিল আইডিয়ালে ঢোকার পর ওই একই বছর আমি ক্যাডেট কলেজে যাই, কিন্তু আমার বাসা তো ঢাকায় ছিল, আসা যাওয়ার মধ্যে ছিলাম। আমি 3 ভাই বোনের মধ্যে দ্বিতীয় বোন। আচ্ছা। তো এমনি তো আমাদের বাসায় যেটা সিস্টেম ছিল যে আমার বাবা আমাদের সাথে খুব ফ্রেন্ডলি ছিলেন এবং তিনি আমাদেরকে মানে সবকিছু শেয়ার করতো, আমরাও আবার তার কাছে সবকিছু শেয়ার করতাম। তো আমার পুরো জার্নিটাতে মানে এখন পর্যন্ত যে পর্যায়ে আমি পৌঁছেছি, আমার বাবা মায়ের অবদান অনেক, এবং অবশ্যই আমার হাজবেন্ডটা অনেক হেল্প করেছে। আর আমার বাচ্চারা এখন আমার আরেকটা ইন্সপিরেশন, ওরাও আমাকে অনেক হেল্প করে, ওদের অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে। আর একটা সময় আমার একটু অনেক মধ্যে এই লাস্ট 17 সালে মানে আমার সবথেকে বড় শক্তি আমার মা, তো উনি হচ্ছে প্যারালাইসিস হয়ে যায়। আর যার কারণে ওই সময় 5টা বছর আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। তো ওই সময়টাতেও আমি আবার সেকেন্ড FCPS করেছি। আমি সবসময় মনের জোরে চলি। আরেকটা জিনিস যেটা, যে আমি আমার ড্রিমস কখনো ছাড়ি না।
আর আমার সবসময় আল্লাহর উপর নির্ভর করেছি। মানে একেবারে হয়তো বা আমি পায়াসের মানে একদম সর্বোচ্চ পর্যায়ে না হলেও মানে সবসময় আমি আমার জবাবদিহিতা আমার সৃষ্টিকর্তার কাছে থাকে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন যে যেহেতু আপনি ইনফার্টিলিটি স্পেশালিস্ট, তো বর্তমানে বাংলাদেশে এই মানে এই সমস্যাটা আর কি তো বেশ প্রকোপ, আমরা যতটুকু জানি অনেক আপনি প্রকোপ হয়ে হ্যাঁ, যাচ্ছে। তো এই কিরকম মানে ট্রিটমেন্ট সংক্রান্ত কি ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে আমাদের মানে উন্নত কতটুকু বা কিভাবে কতজন কিভাবে আওতায় আসছে বা কতটুকু ইমপ্রুভমেন্ট সেই অর্থে যদি একটু না, কিছু আমাদের বলেন। এই আমাদের দেশে না, পুরো পৃথিবীতে এখন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব সমস্যাটা অনেক প্রকোপ। বাংলাদেশও এর ব্যতিক্রম না। আর এখন যেটা হচ্ছে, মেয়েরা চাকরি করছে, বিয়ে দেরিতে করছে। রাইট। তো আমরা জন্মের সময় হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে ওভারিতে ডিম নিয়ে জন্মাই, সেটা একটা ফিক্সড অ্যামাউন্ট 400-র মতো এরকম থাকে, আচ্ছা। যেটা হচ্ছে সারা জীবন ধরে ওটা রিলিজ হয়। তো বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে 35-এর পর এটা ড্রাস্টিক মানে খুব সাডেনলি অনেকখানি কমে যায়। এবং যেহেতু এখন বিয়ের পরে বিয়ে করছে দেরি করে, বাচ্চা প্রথম বাচ্চাও দেখা যাচ্ছে অনেকে 33, 34, 35-এর দিকে নিচ্ছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে অনেকেরই বাচ্চা হওয়ার প্রসেসটা এতটা স্বাভাবিকভাবে হচ্ছে না, চিকিৎসকের কাছে আসতে হচ্ছে। আবার দেখা যাচ্ছে একটা বড় গ্যাপ দিয়ে দ্বিতীয় বা তৃতীয় বাচ্চা নিচ্ছে। আরেকটা কমন দেখতে পাচ্ছি আমরা যে প্রথম একটা দুইটা বাচ্চা তারা অ্যাবর্শন করাচ্ছে, পরে আবার তাদের বাচ্চা হচ্ছে না, এই সমস্যা দেখা দিচ্ছে। রাইট। আর তাছাড়াও বিভিন্নভাবে দেখা যাচ্ছে পুরুষদের শুক্রাণুর পরিমাণও কমে যাচ্ছে। এটা পৃথিবীতে তাপমাত্রা বাড়ার কারণে, আরো বিভিন্ন হেভি মেটালের কারণে, বিভিন্ন ধরনের বদভ্যাসের কারণে, লাইফস্টাইলটাও এটার সাথে লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে related। ছেলেদেরও মানে পুরুষ বন্ধ্যাত্ব এখন খুব কমন। সিগারেট খাচ্ছে, ড্রাগস নিচ্ছে বিভিন্ন কারণে। তো এই সবকিছু মিলিয়ে রোগীর সংখ্যা বেড়েছে। এখন বাংলাদেশের টারশিয়ারি সেন্টারগুলা, ঢাকায় যেগুলা, সেখানে ছাড়া আসলে ঢাকার বাইরে সেইভাবে ইনফার্টিলিটি চিকিৎসা নেই। প্রাথমিক পর্যায়ে যতটুকু করা যায়, যে ডিম বানু বড় করার জন্য কিছু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ এগুলো দেওয়া হয়, কিন্তু টারশিয়ারি লেভেলে যে ট্রিটমেন্টগুলো যেমন আইওয়াই বা আইভিএফ যেটা বলি আমরা, টেস্ট টিউব বেবি, সেটা এখনো অতটা বহুল প্রচলিত না। এখনো মানুষ টেস্ট টিউব বেবি নেওয়ার জন্য বিদেশে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ ভারতে যাচ্ছে, বেশি আস্থা পাচ্ছে। আমাদের এখনো এই সেক্টরটা অতটা উন্নত না। কিছু সেন্টার আছে বা কিছু ম্যাডামরা, পারভিন ফাতেমা ম্যাডাম, রাশিদা ম্যাডাম, ওনারা এই ক্ষেত্রে অনেক এগিয়ে গিয়েছে। আমাদের আস্তে আস্তে আমরাও চেষ্টা করছি, কিন্তু এখনো সেইভাবে এটা বহুলভাবে প্রচলিত হয়নি বা রোগীরাও সেভাবে অ্যাকসেপ্ট করছে না এখনো। এখনো মানে টেস্ট টিউব বেবি নেওয়া বাংলাদেশে অ্যাকচুয়ালি এই টেস্ট টিউব বেবিটার মানে আমি যদি মানে বলি তাহলে মানে এটা আমি যতটুকু মিশি সবার সাথে শুনে বলছি যে টেস্ট টিউব বেবি এই জিনিসটা সামাজিক ভাবেও গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত কিন্তু কিছুটা হয়েছে। ওভাবে এটা হচ্ছে একটু অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, যারা মানে শিক্ষিত আধুনিক তাদের ক্ষেত্রে, কিন্তু মানে গ্রামের যে পেশেন্টরা বা দূরের মফস্বল শহরের পেশেন্টরা তো মানে একটা পর্যায়ে পর চিকিৎসা বন্ধ করে দিয়ে তাদের একটাই সমাধান আছে, দ্বিতীয় বিয়ে করতে হয়। জি। এবং এটাতে মানে মেয়েরা খুবই মানসিকভাবে ভেঙে পড়ে। ছেলেদের সমস্যা থাকলেও দেখা যাচ্ছে শ্বশুর বাড়ির মানুষজন সবাই মিলে মেয়েটাকেই দোষ দিচ্ছে বা দ্বিতীয় বিয়েতে যাচ্ছে, কিন্তু চিকিৎসা করাচ্ছে না। আর চিকিৎসাটা একটু ব্যয়বহুল, এটাও একটা সমস্যা। মানুষের ধৈর্য হারা হয়ে যায়, আর তারা দেখা যায় যে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে যাচ্ছে, মিসগাইডেডও হয়। এটাও একটা বড় রেফারেল সিস্টেমটা তো আমাদের সেভাবে এখনো ডেভেলপ নাই। আর মহিলাদের যদি মেয়েদের যাদের মেনস্ট্রুয়েশন মানে শুরু হয়ে গেছে বা এই যে কিছু কিছু মেয়েরা হরমোনাল ইমব্যালেন্সের জন্য কেউ মোটা হয়ে যাচ্ছে, এটা খুব কমন। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি এটা হওয়ার পিছনে যেটা বর্তমানে আমরা দেখতে পাই যে আগে যেমন 90s বা তখনও যে প্রবলেম ছিল না সেটা কিন্তু না, কিন্তু এখন মেদবহুল, বয়স কম বা তাকে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে, এবং এটা অ্যাকচুয়ালি এটার পিছনে কি মানে এটার কারণটা কি? এখানে অনেকগুলো কারণ আছে। যেমন আমিও এই গ্রুপের অনেক পেশেন্ট পাই, এই যে অ্যাডোলেসেন্ট গ্রুপে, এদের অনেকের পিসিওএস থাকে, ওবেসিটি একটা সমস্যা, অনেকের থাইরয়েড জনিত সমস্যা থাকে। এর পিছনে আসলে অনেকগুলো কারণ আছে। পিসিওএস যেটা আমরা একটা হরমোনজনিত সমস্যা, এটা মেইনলি জেনেটিক সমস্যা। এটা তো আগেও ছিল, কিন্তু আগেকার মানুষের যেটা লাইফস্টাইল ছিল, তারা রোদে থাকতো, ভিটামিন ডির অভাব হতো না, এক্সারসাইজ করতো, বাসায় কাজ করতো। এখনকার বয়সন্ধিকণে বাচ্চারা দেখা যাচ্ছে মোবাইল আসক্ত, তারা কোনো খেলাধুলার সাথে জড়িত না, স্কুলগুলোও খেলার জায়গা নাই, বাসায়ও জায়গা নেই। আর খাবার অভ্যাসটা হয়ে গেছে জাঙ্ক ফুড খাওয়া, কোনো হেলদি ডায়েট নেই,
সবকিছু মিলায় 2 ধরনের বাচ্চা দেখা যাচ্ছে, মেয়ে দেখা যাচ্ছে। এক গ্রুপ হচ্ছে তারা স্থূলতার দিকে যাচ্ছে, আরেক গ্রুপ আমরা বলি অ্যানোরেক্সিয়া নার্ভাসা, তারা হচ্ছে ম্যালনিউট্রিশন, মানে অনেক চিকুন তারা। মানে 2 গ্রুপেরই খাওয়ার সমস্যা, ডায়েট জনিত সমস্যা। আরেকটা যেটা যে অ্যাকচুয়ালি 13 থেকে 20 বছর পর্যন্ত আমাদের যে মাসিকগুলো হয় সেখানে আসলে প্রত্যেক মাসে ঠিকমতো ডিম রিলিজ হয় না, যার কারণে ওই নিয়মিত প্যাটার্নটাও তখন থাকে না। হরমোনজনিত বিভিন্ন সমস্যা থাকে, কারো অতিরিক্ত মাসিক যায়, কারো হচ্ছে কম যায়, কেউ 1 বছরেও হচ্ছে না। তো এইসবের জন্য আসলে এই সমস্যাগুলোর জন্য যদি তখনই ডাক্তারদের কাছে যায় তাহলে কিন্তু তার কে নির্দেশনা দিয়ে ডায়েট চেঞ্জ করে তাকে ঠিক করে ফেলা যায়। আচ্ছা আচ্ছা। তো এই 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 ক্ষেত্রে আমি যে মাসিকের প্রশ্নটা যখন আসলো, তো কথাটা আসলো, সেই প্রশ্নে যদি আমি এটা মানে এই অর্থে যদি এই কথাটা বলি যে এই যে মাসিক যখন হচ্ছে, একজন মেয়ে যখন 12-13 এরকম অ্যাভারেজ এরকম এজই তো হচ্ছে শুরু, তো এ থেকে মানে একদম যে মেনোপজের আগ পর্যন্ত সময়টায় তার অ্যাকচুয়ালি কি ধরনের মানে নিজস্ব যে যত্ন একটা থাকে না, যে এইভাবে চললে, এইভাবে খেলে, এই ধরনের একটা যাতে ডাক্তারের কাছে না যেও সে ভালো থাকতে পারে, এরকম কি কোনো অ্যাডভাইস আমাকে দিবেন? এখানে অনেকগুলো অ্যাডভাইস দেওয়ার আছে, আর এই ফেজটাতেই তো অ্যাকচুয়ালি মা হওয়ার টাইমটা। তো সেই সময়গুলো তো টোটালি জীবনের একটা অন্য সময়। এবং মা হওয়ার ক্ষেত্রে আমি মানে আমার চেম্বারে আমি দেখি যে আজকাল খুবই অনীহা, কোনো কারণ ছাড়াই তারা বাচ্চা নিতে চায় না, হ্যাঁ, বা নিলেও রাখতে চায় না। আমাদের জন্য দুঃসংবাদ যে আজকাল বা মেয়েরা মা হতে চাচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যদি বিয়ে করে বাচ্চা না নেওয়ার প্ল্যান থাকে যে আমি এখন পড়ালেখা শেষ করব বা চাকরি করব, তাহলে আমাকে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমি বাচ্চা হয়ে যাওয়ার পর সেটা রাখবো না, এটা তো কোনো ধর্মীয় ভাবেও হয় না, আবার শারীরিক ভাবেও এটা কোনো সমাধান না। তো বিয়ে করার পরে প্রথম যে কাজটা করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে কিভাবে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া যায়, অথবা নেওয়ার পরামর্শ দুইজনকে মিলিয়ে নিতে হবে, কাপল হাজবেন্ড ওয়াইফ দুইজনই আসবে, বা কি কি টিকা দিতে হবে এই মা হওয়ার আগে। যেমন জরায়ুমুখের ক্যান্সার একটা এখন প্রিভেন্টেবল, মানে প্রতিরোধ করা সম্ভব। এই টিকাটা কিন্তু এখনো ইপিআই শিডিউলে নাই, এটা এখনো মানে ওভাবে বহুল প্রচলিত না, তাহলে এই টিকাটা নিতে হবে। তারপর একটা আছে এমএমআর টিকা, এই টিকাগুলো নিয়ে ফেলা বিয়ের পর। তারপর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা শিখে আসা, সেক্সুয়াল লাইফ সম্পর্কে শিখে আসা, তারপর ভ্যাজাইনাল হাইজিন, মাসিকের হাইজিন, এগুলো শিখা, বা মাসিক রিলেটেড যে প্রবলেমগুলো তার আছে, বা তার বিএমআই বা বডি ওয়েটের যে প্রবলেমগুলো আছে, এগুলো একদম প্রথমেই বিয়ের পরপরই যদি সে ট্রেস করে বা আইডেন্টিফাই করে যদি এটার ম্যানেজমেন্ট শুরু করে, তাহলে তার জন্য এই রিপ্রোডাক্টিভ লাইফটা সহজ হয় এবং জটিলতা থাকে না। রিপ্রোডাক্টিভ লাইফের অনেকগুলো ফেজের মধ্যে মা হওয়ার সময় যেমন তাকে চেকআপে থাকতে হবে, তারপর কিভাবে তার নর্মাল ডেলিভারি হতে পারে, বা কি কি তার হরমোনাল প্রবলেম আছে, বা কি কি কমপ্লিকেসি তার হতে পারে, সেইভাবে ডাক্তারের কাছে যাওয়া, রেগুলার চেকআপে থাকা, নর্মাল ডেলিভারি বা সিজার যেটাই হলো একটা রিকগনাইজ ডাক্তারের কাছে থাকা, একটা সেন্টারের সাথে যুক্ত থাকা করতে হবে। তারপর বাচ্চা হওয়ার টাইমটাতে অনেক কিছু আছে, মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, তারপর সাপ্লিমেন্ট যেমন ক্যালসিয়াম, আয়রন খাওয়া, বাচ্চাকে দুধ খাবার জন্য মোটিভেটেড থাকা, তারপর হচ্ছে বার্থ স্পেসিং, মানে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার যে বয়সের গ্যাপ কতটুকু হবে সেটা বোঝা, সেই টাইমটা জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া, অনেক বিষয় আছে, এগুলোকে তার গুরুত্ব সহকারে নিতে হবে। তারপর হচ্ছে যখন সে গর্ভাবস্থায় থাকে তখন নিজের খাওয়া দাওয়া ঠিক রাখা, রেস্ট নেওয়া, এগুলোও তাকে মাথায় রাখতে হবে। আচ্ছা মনিরা, একটা মানে আমাদের যেহেতু আমরা বাঙালি, অনেক আমরা হয়তোবা কেউ কিছুটা অনলাইনের মাধ্যমে বা শুনে জেনে পড়ে কিছুটা জেনেছি, আর আপনারা তো বই পড়ে অথেন্টিক ওয়েতেই জেনেছেন। তো আমি আপনাকে এটা বলবো যে কিছু মিথ থাকে, যে হ্যাঁ, তো ওটা দেখা যায় ওটার উপর ডিপেন্ড করে আমার ওটা শুনে ওটা জেনেই আমার লাইফটা চলে গেছে, যে এইটা করলে হয় না যে আনারসের পরে দুধ খাওয়া যাবে না, এটা খুব কমন একটা কথা আমরা শুনি। তো এইরকম যদি যে থাকে না যে এইটা করলে এটা হবে, ওটা আসলে বিষয়টা কি? এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কুসংস্কার। কিছু কিছু কুসংস্কার আবার ঠিকও আছে, হয়তোবা মানে আমার কথা হচ্ছে যে খাবারগুলো নিয়ে কনফিউশন আছে ওগুলো না খেলেও তো সমস্যা হচ্ছে না, আরো বিকল্প আছে।
তো সেজন্য মানুষের না, কুসংস্কার নিয়ে মেয়েদের আমরা খুব একটা কুসংস্কার ভাবতেও যাই আমি না। মিথ বলতে এটা বুঝাইছে যে এই টাইমে আমি মানে হয়তো বা সে প্রেগনেন্ট, কোনো প্রেগনেন্ট উমেন, যে আমাকে আমার জার্নি করা যাবে না, আমার এটা করতে প্রেগন্যান্সির সাথে যাবে জার্নি না। একটা ব্যাপার আছে, মানে না, মানে প্রথম 3 মাস জার্নিটা অ্যাভয়েড করতে বলি আমরা, আবার লাস্টের 2-3 মাসেও হচ্ছে যে কিছু রিস্ক আছে। আচ্ছা, স্পেশালি প্লেন জার্নি তো প্রথম 3 মাস একেবারেই নিষিদ্ধ, শেষের 3 মাসেও ওই প্রবলেম। কিন্তু অনেকেই জানে কিন্তু প্লেন জার্নি করা যাবে, বাট অন্য জার্নি না হোক। আরো কিছু আমাদের নিয়ম মেনে চললে এটা সহজ হয়। তারপর রিপ্রোডাক্টিভ ফেজের যে শেষের দিকটা, মানে 35 থেকে 45 বলবো আমি, বা 50, আচ্ছা, সেই সময়টা কিন্তু মানুষের বডিতে অনেক চেঞ্জ হয়, মানে অনেক হরমোনাল সমস্যা হয়, বডিতে বিভিন্ন অসুখ আসতে থাকে, স্থূলতা হয়। ওই সময়গুলোতে কিন্তু আসলে ডাক্তার কাছে যাওয়া উচিত, স্পেশালি মানে মেনোপজ এর আগের দিকে। তো মনিরা, মেনোপজের কথা আমি বলবো, অ্যাকচুয়ালি এই টাইমটা খুব যে কি বলে, যে মেয়েদের মধ্যে যে অনেক বড় একটা খিটখিটে ভাব পরিবর্তন হয়। আসে, সেইটা যদি একটু বলেন। এবং এটা থেকে মানে এটা তো হবে, এটা তো ন্যাচারাল হবেই, মানে হতেই হবে এমন একটা বিষয়। কিন্তু এখানে এটা প্রিভেন্ট করার কোনো উপায় নেই যেহেতু। তো এটা হওয়ার সময় আমরা কিভাবে, মানে কি লাইফস্টাইল বা কি ধরনের কোনো মানে অ্যাডভাইস যদি এই বিষয়ে বলেন, যে যাতে একটু বিষয়টা এখন সহজ একটু হয়। আমি মনে করি যে একটু পরিবর্তন হচ্ছে, মেনোপজের আগ দিয়ে অনেকেই আমাদের কাছে আসতেছে। আচ্ছা, আর আচ্ছা, স্পেশালি আমি রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি হরমোন কাজগুলো করি দেখে আমার কাছে আসে অনেকেই। তো আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে এটা একটা ট্রানজিশন টাইম, এটাকে আমি মানে খুব সাদরে গ্রহণ করতে হবে। আর আমাকে যেহেতু মেইন ব্যাপারটা কি, যে আমার ইস্ট্রোজেন হরমোনটা কমে যাচ্ছে, ইস্ট্রোজেন হরমোনটা কমে যাওয়াতে আমার হট ফ্লাশ বা কিছু মেজাজ তীক্ষ্ণ লাগা, ঘাম হওয়া, এই ধরনের প্রবলেমগুলো হবে। তো সেক্ষেত্রে অনেকগুলা ওষুধ আছে, কিছু হরমোনাল ওষুধ আছে, কিছু এমনি মেডিকেশন আছে, আর যেটা বলা হয় একটু এক্সারসাইজ করতে এই সময়। আর এই মেনোপজের পরে যেটা আরেকটা প্রবলেম হয়, সেক্সুয়াল লাইফ মেনটেন করা, প্লাস হাড় ক্ষয় হওয়া শুরু হয়। এটা আমি একটু কাইন্ডলি এটা একটু ক্লিয়ার হই আপনার কাছ থেকে, যে অনেকের ধারণা থাকে যে মেনোপজের পর আফটার মেনোপজ আর মেয়েদের সেক্সুয়াল লাইফটা ওরকম শেষ থাকে হয়ে না, যায়। সে বাসে হয়ে যায়। এই ক্ষেত্রে এটা আপনি কি আসলে ঠিক বলবেন? না, এই ধরনের কোনো বিষয় না। এবং লিবিডো কমে, কিন্তু সেটাও এমন বড় সমস্যা না। কিন্তু যেটা হয়, সিনাইল ভ্যাজাইনাইটিস একটা অসুখ আছে, মানে লেয়ারটা পাতলা হয়ে যায়, যার কারণে হচ্ছে অনেক বার্নিং সেন্সেশন হয়। আচ্ছা, আর আচ্ছা, ওই সময় মানসিকভাবেও কিছু চেঞ্জ হয়। তো এই ক্ষেত্রে হরমোনাল রিপ্লেসমেন্ট কিছু লোকালিও নেওয়া যায়, কিছু মুখে খেয়েও নেওয়া যায়। আর আচ্ছা, সব থেকে বড় কথা, মেনোপজে যে কাজটা করতে হবে, এগুলো তো আপেক্ষিক ব্যাপার, এগুলো হরমোন দিয়ে কিছুটা ঠিক করা যায়। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এই বয়সগুলো হচ্ছে মেয়েদের ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই 45 to 55 বা 60-র মধ্যে জরায়ুমুখের ক্যান্সার, এই স্ক্রিনিং গুলো করা, জরায়ু ক্যান্সার স্ক্রিনিং করা, মানে টিভিএস করলে, ম্যামোগ্রাফি করলেই কিন্তু এটা ধরা পড়ে যাচ্ছে। আচ্ছা। স্পেশালি যাদের বাসায় ব্রেস্ট ক্যান্সারের রোগী আছে, অথবা এই ধরনের জেনেটিক কোলন ক্যান্সারের রোগী আছে, তাদের অবশ্যই এসব স্ক্রিনিং করে ফেলতে তো হবে। ক্যান্সার আমি এখন ক্যান্সার টেস্ট করালাম, তো আমাকে আবার কত বছর পরে আবার করাতে হবে নাকি ম্যামোগ্রাফিটা লাইফে? যেমন মেনোপজের পর অবশ্যই করতে হবে 50-এর পরে, এবং যাদের রিস্ক আছে তাদের ইয়ারলি করলে ভালো, ইয়ারলি না হলে 2 ইয়ারলি করলে ভালো। আর জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং তো অনেক আর্লি বয়স থেকে শুরু হয়, ভায়া যেটা সরকারিভাবে আছে ওটা 30 থেকে স্টার্ট হয়। আর বাইরের দেশে তো 21 থেকেই প্যাপস্মিয়ার যেটা করে, ওইটা আমাদের দেশেও আছে, বা এখন বেশি যেটা অথেন্টিক এইচপিভি ডিএনএ, তো এইটা দিয়ে করা যায়। এবং এটা তো 5 ইয়ারলি করতে বলে, এত কঠিন কিছুও না। আচ্ছা, আর আচ্ছা। কোলন ক্যান্সার তো সাধারণত তো এই না খুব এখন common হয়ে যাচ্ছে। হ্যাঁ, কোলন ক্যান্সারটা বেশ, হ্যাঁ। তবে আপনি যে কথাটা বলছিলেন যে ব্রেস্ট ক্যান্সারের সাথে জরায়ু ক্যান্সারের যে বিষয়টা, তো এটা ট্রিটমেন্ট এখন বাংলাদেশে কিরকম? বা না, ট্রিটমেন্ট বাংলাদেশে কমপ্লিটলি আছে, এখন তো অনেকগুলো সরকারি বেসরকারি পর্যায়ে ক্যান্সার হাসপাতাল আছে। আমি মনে করি যে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। খালি ঠিক মতো জানতে হবে যে কোথায় যেতে হবে। সরকারি ক্ষেত্রে একটু বেশি চাপ, মানে আমাদের জনসচেতনতাটা বাড়াতে হবে। আরেকটা প্রবলেম হয় যেটা আমি একটু বলতে চাই, মেনোপজের পর অস্টিওপোরোসিস এই রোগটা খুব বাড়ে, মানে খালি এই যে হাড্ডি ব্যথা 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 সব সময়। এখন ব্যথাটা যেন কমন হয়ে গেছে সর্বক্ষেত্রে। এটার কারণ হচ্ছে যে হাড় ক্ষয়ের ব্যাপারটা কিন্তু মহিলারা খুবই ইগনোর করে। এটা কিন্তু শুরু হয়ে যায় অলমোস্ট 35 এর পর থেকে। তো এই জন্যই হচ্ছে ক্যালসিয়াম কন্টেনিং ডায়েট খাওয়া, মানে বাদাম, দুধ, তারপর হচ্ছে ব্রোকলি, এই ধরনের ক্যালসিয়াম কন্টেনিং ড্রাগ খাওয়া অথবা সাপ্লিমেন্ট নেওয়া
ভিটামিন ডির জন্য রোদে হাঁটা, ডায়াবেটিস হলো কিনা এটা দেখা, অস্টিওপোরোসিসের যদিও একটু ফ্যামিলিতে রান করে সাধারণত, তো অস্টিওপোরোসিসের জন্য আমরা বোন মিনারেল ডেন্সিটি দেখি। এটা দেখে কিন্তু আমি যখন ক্ষয় হওয়া শুরু হয়েছে তখনই আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, প্রথম দিকে যেমন মুখেরও কিছু ওষুধ আছে, পরবর্তীতে দামি ইনজেকশনও আছে। এই ক্ষেত্রে অর্থোপেডিক্স ডাক্তার এরাও আমাদের থাকে। মা খালারা বা আমাদের এটা খুব একটা কষ্টদায়ক একটা হ্যাঁ, অসুখ। তারা দেখা যেত যে একটু বয়স হলে হাঁটু ভেঙে বসতে তাদের হ্যাঁ, কষ্ট সেটাই। হচ্ছে, আর নামাজের কষ্ট। ফ্র্যাকচারেরও রিস্ক থাকে অস্টিওপোরোসিস হয়ে গেলে। আচ্ছা, মানে আর এটা হবেই, হওয়ার মানে চান্স কারো কারো বেশি, কিন্তু কিছুটা সবারই হয়। কিছুটা সবারই হয়, হ্যাঁ। তবে এখন মানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফ্যামিলিতেই কম বেশি ব্যথার সাথে একটা সুন্দর সম্পর্ক হয়ে যায়, মানে হয়ে গেছে। আমাদের ওই ফুড হ্যাবিট প্লাস ক্যালসিয়াম কন্টেইন খাবার না খাওয়া, ওয়েট বেশি থাকাও একটা প্রবলেম। তবে এটা কি যে মনিরা, আমি এটা একটু বলবো যে দুধ মনে করেন কেউ বেশি খেলো, দুধ আমি কনজিউম করছি প্রতিদিন, তারপরও আমার নাকি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে উইদাউট নাকি ভিটামিন ডি এর অভাব হ্যাঁ, থাকে। এটা হতে পারে, এটা এই হওয়ার বিষয়ে সম্ভাবনা। যদি একটু কাইন্ডলি ভিটামিন ডি এর অভাবটা এখন খুব প্রকট আকার ধারণ করছে, কারণ সবাই হচ্ছে আউটডোর কোনো কাজ করে না বা আউটডোরে হাঁটেও না, রোদে কেউ যায় এর না। জন্য দুধ তার কাজ আর করতে পারে ভিটামিন ডি এর না। অভাব হলে ডিপ্রেশন, ডায়াবেটিস, ওবেসিটি সবগুলো হতে পারে। আর যাদের অস্টিওপোরোসিস বা ক্যালসিয়ামের অভাব আছে তাদের তো ভিটামিন ডি সাপ্লিমেন্টও দিতে হয়। আচ্ছা, অনেক আচ্ছা। সময়। আর একটু বলতে চাই আমি, মিনোপজে বা পুরা রিপ্রোডাক্টিভ ফেজে থাইরয়েডের সাথে খুব সম্পর্ক আছে আমাদের ফিমেলদের। তো থাইরয়েড স্ক্রিনিংটা খুব ইম্পর্টেন্ট। আমি তো মনে করি যে প্রিকনসেপশনাল কাউন্সিলিং এ অথবা প্রেগন্যান্সিতে আসলে অথবা মিনোপজে আসলে সব ফিমেলদের বিশেষ করে থাইরয়েড স্ক্রিনিংটা করে দেওয়া উচিত। আর মিনোপজাল লেডি বা প্রেগন্যান্সিতে ডায়াবেটিস স্ক্রিনিংটা মাস্ট। তো এই থাইরয়েডের প্রবলেমটা বলতে কি এটা কি এইজিং এর সাথে সাথে বাড়ে কমে নাকি যে কোনো বয়সে হতে অটোইমিউন পারে? ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রে ফিমেলদের। তো অটোইমিউন ডিজিজ সাধারণত 30 to 50 ইয়ার্স এর বেশি হয়। আর মিনোপজের সাথে একটা আমরা অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছি, মানে দেখা যাচ্ছে যে মিনোপজের পরে অনেকেরই হাইপোথাইরয়েডিজম হচ্ছে। তো মনিরা, আপনি অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে, তো আপনি আমাদের দর্শকদের বলেন যে কি ধরনের, মানে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি, আপনি অনেক পেশেন্ট এটা হ্যান্ডেল করেন, তো কিভাবে মেয়েরা সুস্থ থাকতে পারে, সুন্দর থাকতে পারে, তাদের হাইজেনিক ব্যাপারটা একটা ভ্যাজাইনাল হাইজেনিক ব্যাপার আছে, মেনস্ট্রুয়েশন আছে, কনসেপ্টে একটা ব্যাপার আছে, বিবাহ শাদী ভালো মন্দ সবকিছু মিলিয়ে যদি একটু বলেন যে তারা কিভাবে ভালো লাইফ লিড প্রথম করতে কথা পারে। হচ্ছে আমাদের দেশের মেয়েদের যেটা সমস্যা আর কি, নিজেকে তারা খুব ডিপ্রাইভ করে, মানে নিজের ব্যাপারে তাদের কোনো সচেতনতা নেই। তাদের জীবনের সব ডিসিশন নেয় তাদের ছেলে, স্বামী, ভাই, বাবা, যার কারণে তাদের হেলথ থেকে শুরু করে এবং মানে তাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। রাইট। সেটা কি মানে অনেক ধনী ফ্যামিলিতেও যা, গ্রামের মহিলাদের ক্ষেত্রেও একই কথা। রাইট, রাইট। তো এই মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পরিবারের সবার যত্ন করতে গিয়ে নিজের যাতে যত্ন হয়, বা নিজে ঠিক না থাকলে কিভাবে বাসার বাকি কাজ হবে। তো আগে নিজের স্বাস্থ্য খেয়াল রাখতে হবে, মানসিক স্বাস্থ্য খেয়াল রাখতে হবে, নিজের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। স্পেশালি গর্ভাবস্থায় যদি ঠিক মতো খাওয়া দাওয়া না হয়, ম্যালনারিশ থাকে বা মানসিকভাবে বিধ্বস্ত থাকে, তখন বাচ্চা কাচ্চার উপরও সেটার একটা এফেক্ট আসে। আর জীবনের প্রত্যেকটা স্টেজে ডাক্তারের কাছে আসতে হবে, যাতে জীবনে সেই নতুন ফেজটাকে, মানে তো কিশোর থেকে তরুণী, তরুণী থেকে স্ত্রী, স্ত্রীর থেকে মা, মা থেকে নানি দাদি, শাশুড়ি, সবকিছু এই ফেজগুলো যাতে সুন্দরভাবে ট্যাকেল করা যায়। নিজে সুস্থ থাকলে, নিজে মানসিকভাবে ভালো থাকলে অন্য কেউ হেল্প করা যায়। আর নিজে যদি সুস্থ না থাকে, কনফিডেন্ট না থাকে, তাহলে কিন্তু কোনো কাজই ঠিক মতো করা সম্ভব না। আর ঘুমটাও ঠিক মতো হয়, এটা একটা খুব কমন সমস্যা, ঘুমের সমস্যা। ঘুমের সাথে তাই সার্কেলের সাথে তো অনেক হরমোন রিলেটেড। ঘুমটা আজকাল আমি যেটা দেখি যে সব বয়সের মহিলাদের খুব প্রবলেম হচ্ছে। আর সামাজিক অস্থিরতা থাকলে প্যানিক ডিসঅর্ডার খুব কমন। তো এগুলোকে ওভারকাম করতে হবে। মানসিক স্বাস্থ্যের যদি ট্যাবু থাকে সেটাকে ওভারকাম করে ডাক্তারের কাছে যেতে হবে। প্লাস প্রত্যেকটা ফেজে জীবনের, কিশোরী অবস্থায়, তরুণী অবস্থায়, বিয়ের পর ডাক্তারদের কাছে যেতে হবে। আপনার জীবনের সহায়ক ভূমিকা পালন করার জন্যই আমরা ডাক্তাররা আছি, সবাই আছে, সব বিষয়ে ডাক্তাররা আছে। তো আপনার প্রয়োজনটা আপনাকেই বুঝতে হবে এবং অবশ্যই গর্ভাবস্থাকে জীবনের হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে। অফিস ওয়ার্ক যদি থাকেও এটা খুব সমস্যা হয়। অফিসে যারা কাজ করে তারা গর্ভাবস্থাকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে না অনেক সময়। তো সেটা অফিসের সহকর্মীদেরকেও হেল্প করতে হবে। বাচ্চা যদি ছোট থাকে, অফিসে যারা যাচ্ছে গার্মেন্টস কর্মীদের, তাদের জন্য একটা শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে হবে।
প্রেগনেন্ট মহিলাদের বান্ধব একটা পরিবেশ তৈরি করতে হবে, তাহলে আমাদের দেশের আরো উন্নতি হবে, মেয়েরা আরো বেশি কাজ করতে পারবে। আর মিনোপজে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাসায় যারা মহিলারা সারা জীবন সার্ভিস দিয়েছে তাদের ট্রিটমেন্টটা আমরা অনেক সময় দেখি যে একটু অবহেলা হয়, এবং অদ্ভুত বিষয়টা হচ্ছে যে গ্রামের ক্ষেত্রে যতটা না অবহেলা হয় শহরে তার থেকে বেশি হয়। তো তাদের এই সময়গুলোতে সাপোর্ট দরকার, মানসিক সাপোর্টটা আরো বেশি দরকার। তো প্রত্যেকটা মহিলার আশেপাশে বা প্রত্যেকটা মেয়ের আশেপাশে যারা আছেন তাদেরকে আমাদের সবাই সাপোর্ট দিতে হবে, তাদের হেলথের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সিরাজুম মনিরা, আপনার এত মূল্যবান সময় আমাদের স্টুডিওতে এসে দিয়ে অনেক মূল্যবান তথ্য আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। আর আমি এটা বলবো নিজ থেকে, কেন জানি আমার মনে হচ্ছে এই কথাটা আমার বলা উচিত, আমরা শারীরিক সুস্থতা তো অবশ্যই, মানসিক সুস্থতা শারীরিক সুস্থতা একটা একটার সাথে রিলেটেড যেহেতু, তো আমরা সবাই যেন সবার একটু মানসিক স্বাস্থ্যের দিকে একটু যত্নশীল বা যত্নবান হই। তো তাহলে কিছুটা হলেও আমরা শারীরিকভাবে ভালো থাকবো, কারণ শারীরিক সুস্থতার সাথে মানসিক স্বাস্থ্যেরও একটা সম্পর্ক আছে। নতুন কোনো পর্বে আবার নতুন কোনো অতিথি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে, আপনাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান দিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।